সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবুল হাসান, বাম দিকে আছেন অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, তিনি একটি কলেজের শিক্ষক। দর্শক, দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূল মন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার। এখানে শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের উপরে চাপিয়ে দেয় নিজস্ব মতবাদ, কারণে অকারণে করে বল প্রয়োগ। এভাবেই চলে দিন গড়িয়ে বছর, কিংবা বছর পেরিয়ে যুগ। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা ফ্যাসিস্ট শাসকদের প্রকৃষ্ট উদাহরণ, যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চালিয়েছিলেন নিষ্ঠুরতা, রক্ত ঝরিয়েছেন শত সহস্র মানুষের, যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। গবেষণাধর্মী অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব সেসব কিছু, বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত ফ্যাসিস্ট হাসিনার আমল। দর্শক, আজ 15 অক্টোবর 2025। বিগত ফ্যাসিস্ট রেজিমের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 রাজধানীর পথে নামছে ব্যাটারি চালিত 42,000 রিকশা। 2010 কিছু ঠিক নেই তবুও ট্রানজিট। 2012 সাগররনি হত্যায় সাংবাদিক নেতাদের আলটিমেটাম। 2014 পিটিএ হত্যার পর ডিবির বন্দুকযুদ্ধের নাটক। 2015 ফাঁসির রায় রিভিউ আবেদনে শুনানির দিন নির্ধারণে আবেদন। 2016 রামপালে বিদ্যুৎ কেন্দ্র বাতিল করতে সব করবে বিএনপি। 2017 অভিযুক্ত প্রধান বিচারপতি, বিবৃতি সুপ্রিম কোর্টের। 2018 চকরিয়াতে বিএনপির গ্রেফতার আতঙ্ক। 2019 আদালতের সম্রাট, যুবলীগ কর্মীদের বিক্ষোভ। 2022 দেশ ত্যাগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ডক্টর ইউনূস। 2023 সরকারি ব্যাংকের খেলাপি ঋণ যেন লাগাম ছাড়া। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম, এবার আলোচনা শুনব। শুরুতেই যাচ্ছে বাহাউদ্দিন বাহার, আপনার কাছ থেকে 2009 সালের একটি খবর। রাজধানীর পথে নামছে ব্যাটারি চালিত 42,000 রিকশা। 2025 সালে এসে এ চিত্র আরও ভয়াবহ। রাজধানীর সড়কে সবই রিকশা এবং ব্যাটারি চালিত রিকশা। এটির কারণ কি আসলে? ব্যাটারি চালিত রিকশা হুট করে বেড়ে যাবার কারণ কি? এটি নিয়ন্ত্রণ করা আদৌ যাবে কিনা? 2009 সনে অর্থাৎ 111 সরকারের পর থেকেই দেখা গেছে যে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের এই ব্যাটারি চালিত রিকশা, আবার ঢাকাতে ওই সময় তৎকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে মেয়াদোত্তীর্ণ কিছু বেবি ট্যাক্সি, সেগুলোকেও তারা নিয়ন্ত্রণ করতে গিয়ে সেগুলো বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। আবার মানুষও কিছুটা তাড়াতাড়ি তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে, এ কারণেও তাদের ভিতরে এই পরিবহন ব্যবহারের একটা লক্ষণ দেখা যায়। কিন্তু খুব দুঃখজনক ঘটনা হলো আপনার এই ব্যাটারি চালিত রিকশা বা এই যে বেবি ট্যাক্সি, এদের ড্রাইভারদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, কোনো প্রশিক্ষণ। এখানে দুই ধরনের সমস্যা বাহার ভাই। সেটি হচ্ছে যে এক ধরনের বেকারত্ব তো আছেই, বেকারত্বের জায়গা থেকে মিনিমাম একটি কর্মসংস্থানের সুযোগ, কিন্তু ঢাকার বর্তমান যে চিত্র, সেই চিত্র আসলে আপনি যদি দেখেন প্রধান সড়ক থেকে অলিগলি সর্বত্র মানে এক ধরনের জ্যাম লেগেই থাকে। 24 ঘন্টা বলবো না, কমপক্ষে 17 থেকে 18 ঘন্টা রাজধানীবাসী এই জ্যামের মধ্যে থাকতে হয়। এবং
এতে আরেকটি বড় সমস্যা হয়, যেটি কর্মঘণ্টা নষ্ট হয় এবং প্রায় দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনা অনেক অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণও হচ্ছে। জি, এটা বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংগঠনের তথ্য অনুযায়ী 48 লাখ থেকে 50 লক্ষ এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা সহ সারা দেশে এই মুহূর্তে চলছে এবং একটি জরিপ করে দেখা গেছে যে 2019 সন থেকে 2024 সন পর্যন্ত প্রায় 7,000 মতো মানুষ এই ব্যাটারি চালিত অটোরিকশার কারণে দুর্ঘটনা কবলিত হয়ে নিহত হয়েছেন। বহু মানুষ প্রাণ হারিয়েছে, বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। তো এটি বেড়ে যাওয়ার কারণ কি? এটি নিয়ন্ত্রণ করা গেল না কেন? এটি নিয়ন্ত্রণ করার এই ব্যাপারে অনেক অভিযোগ আছে। একটি অভিযোগ আছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে, যে তাদের কিছুটা উদাসীনতা। না, ট্রাফিক পুলিশ তো সড়কের নাম্বার পরে নিয়ন্ত্রণ করবে বা দেখভালের দায়িত্বে, কিন্তু তার আগে এটি সড়কের নাম্বার আগে যারা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ রয়েছেন তাদের কি আপোষকামিতা আছে, না তাদের অন্য কিছু এখানে কাজ করেছে? এটা কিছুটা, হ্যাঁ, আপনার বক্তব্য সঠিক, যে কিছুটা যারা নিয়ন্ত্রণ করার কথা তাদের কিছুটা আপোষকামিতা, কিছুটা দুর্নীতির প্রশ্রয় দেওয়া বা এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী তাদের যোগসাজশে তারা এই সুযোগটা পায়। আরেকটা বিষয় আছে, আপনার ঢাকা সহ বিভিন্ন জায়গায় রাত্র 10টার পরে কিন্তু ট্রাফিক সিস্টেমটা কিছুটা দুর্বল হয়ে যায়, অথবা তারা তাদের নিরে ফিরে যায়, বাসায় ফিরে যায়। সেই সুযোগটাও এই ধরনের যারা ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা এই রিক্সা ব্যবহার করে তারা এটি কাজে লাগায়। আবার মানুষও বিভিন্ন জায়গা থেকে দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তারাও উপায়হীনভাবে, যেহেতু তখন রাত গভীর হয়, তখন তারা এইভাবে এটা ব্যবহার করতে পারে। তো আমি যেটা প্রথমেই বলছিলাম, যে প্রথম হলো যে এটার জন্য আসলে একটা পরিকল্পিত একটি ব্যবস্থাপনা দরকার ছিল, যেটি মূলত শুরু থেকেই পরিলক্ষিত হয়েছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, 2024 সনের নভেম্বর মাসে মহামান্য হাইকোর্ট একটি আদেশ জারি করেন যে 3 দিনের ভিতরে এই যে ব্যাটারি চালিত রিক্সা এগুলি বন্ধ করে দিতে হবে, নির্দেশ দেন। কিন্তু তারপরে আমরা দেখলাম যে এই যে সংখ্যাটা তো বেশি, আমি যে বললাম যে সারা দেশে প্রায় 50 লাখের মতো অটোরিকশা চালক, তো তারা তাদের কিভাবে জীবিকা নির্বাহ করবে, তাদের ভবিষ্যৎ জীবিকার কারণেই তারা আন্দোলনে নামে, এবং আন্দোলন এত ব্যাপক আকার ধারণ করে এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়, এটা আমরা লক্ষ্য করেছি। এবং তারপরে রাষ্ট্রের আবেদনের পরিপ্রেক্ষিতেই আবার মহামান্য আদালত এইটা একটা এই আদেশের স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। না, এটি বন্ধ করা তো সমাধান না, তাদের তো বিকল্প কর্মসংস্থানও করতে হবে। জি, বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ আছে কিনা? মহামান্য হাইকোর্টের চেম্বার জজ আদালত যখন ওই আদেশটা স্থগিত করেন, হাইকোর্টের আদেশটা, তখন সরকারকে একটি নির্দেশনাও দেন পাশাপাশি, যে এটি কীভাবে একটি পরিকল্পিতভাবে একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা যায়। তারপরে সরকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন, ঢাকা শহরের 2টি সিটি, বিশেষ করে ঢাকা শহরের 2টি সিটি কর্পোরেশনের আইন সংশোধন করে এই অটো চালকদের তাদেরকে একদিকে লাইসেন্সের ব্যবস্থা করেছেন, আর একদিকে তাদেরও যাতে প্রশিক্ষণের মাধ্যমে যাতে এটাকে কমিয়ে আনা যায় এই দুর্ঘটনাগুলা, সেটার ব্যবস্থা গ্রহণ করেছেন। এখনও সেটি পুরোপুরি সরকার এইভাবে নীতিমালা প্রণয়ন করতে পারে না, তবে এটি নিয়ে আরও আলোচনা পর্যালোচনা চলতেছে, এবং আমরা আশা করব যে একদিকে যেমন এরা যাতে বেকার হয়ে না পড়ে সেটিও বিবেচনায় রাখা, বেকার বা কর্মহীন না, তাদের বিষয়ে একটু আলোচনা শুনে আসি অ্যাডভোকেট আবুল হাসানের কাছ থেকে। অ্যাডভোকেট আবুল হাসান, হাইকোর্টের একটি আদেশ ছিল এবং সড়কে একটি আইন আছে, সড়ক আইন। তো সেই সড়ক আইন অনুযায়ী একই সড়কে বা প্রধান সড়কে 3 ধরনের গতির বাহন চলবার কথা না, লো মুভিং, মিডিয়াম এবং হাই স্পিড যে বাহন, 3 ধরনের বাহন কিন্তু রাজধানী সহ সারা দেশের সড়কগুলোতে চলছে। আইন কি বলে? আসলে আইন বাস্তবায়ন হয় না কেন? আমরা তো আইনের শাসনের কথা বলি কথায় কথায়। আসলে আইন বাস্তবায়নের বিষয়টা হচ্ছে কি, আপনার সম্পদ তো সীমিত। এখন আপনি যেই লেন্থে রাস্তা করার কথা সেভাবে তো আপনি করেননি। আপনি যখন আন্তর্জাতিক আইনগুলো যখন আপনি ফলো করতে যান,
তখন আপনাকে আন্তর্জাতিক মানদণ্ডটাও কিন্তু আপনাকে আমাদের তো নিজস্ব follow আইন আছে। আপনাকে যখন এটা ফলো করতে হবে তখন আপনার সম্পদের উপরে দেখতে হবে। এখন 3 ধরনের গতি 3টা রাস্তায় আপনি যাবে, সেই 3টা রাস্তা কি আপনার আছে? আর যতটুকু রাস্তা আছে অতটুকু রাস্তা তো আপনার হকারদের দখলে চলে গেছে। এখন হকারদেরকে যদি আপনি উচ্ছেদ করতে যান তখন একটা বড় রকমের আন্দোলন হয়, একটা আনরেস্ট কন্ডিশন হয়। আপনি ফ্লাইওভারগুলোর মধ্যে দেখবেন যে প্রবেশ মুখ বলেন বা আপনি বহির্গমন, ঢোকা বাহির হওয়া, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু একই অবস্থা। দীর্ঘ যানজটের কারণে আপনার যে সময় ব্যয় হচ্ছে, যে সময় যদি বলে টাইম ইজ মানি, তাহলে রাষ্ট্রীয় সময়, আপনার শ্রমের সময়, মূল্যবান সময় সবই কিন্তু নষ্ট হচ্ছে। আসলে এই রাষ্ট্র গঠনে যে ধরনের একটা ব্যবস্থাপনা সুস্পষ্টভাবে থাকা দরকার, সেটা অন্যান্য সব সেক্টরের মতো এটাও এখানে একটা অব্যবস্থাপনা আছে। কিন্তু এইখান থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে মহামান্য হাইকোর্ট বিভাগ কিন্তু প্রথমে সিদ্ধান্তটা দিয়েছেন, পরবর্তীতে সেই সিদ্ধান্তটা থেকে সরে আসার কারণটা হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপট। আইনের একটা ইউনিভার্সাল ফর্ম আছে, এই ফর্মটা ডিফ্লেক্ট করে ওই জায়গায় সেই দেশের দুটো জিনিস, একটা হচ্ছে আপনার ধর্ম, একটা হচ্ছে সামাজিক ব্যবস্থা। তো আপনার এই দুটো জিনিসকে মাথায় নিয়ে তো আপনাকে আইনটা করতে হচ্ছে। তো সুতরাং যেখানে মানুষের জন্য আইন, তো সেখানে মানুষ যদি না খেয়ে থাকার পরিস্থিতি তৈরি হয়, প্রফেসর সাহেব যেমনভাবে বললেন যে 50 লক্ষের মতো আপনার সারা দেশে এই অবস্থা, তাহলে এতগুলো মানুষের কর্মসংস্থানকে আপনি সরাই নিতে গেলে আপনার কি ধরনের একটা বড় যজ্ঞ আপনাকে স্থাপন করতে হবে, বা এটা রিপ্লেস হিসাবে কি করতে হবে, কিন্তু সেই ধরনের অর্থনৈতিক কাঠামো আছে কিনা সেটাও কিন্তু রাষ্ট্রকে ভেবে দেখতে হয়। না থাকলে তৈরি করতে হবে, সেটা হচ্ছে কথা। কারণ হচ্ছে যে এই যে তৈরি করতে হবে, তৈরি করার জন্য যে আমাদের সবকিছুই কিন্তু আছে, কিন্তু রাষ্ট্রের অর্থ যদি, আমি সবসময় একটা কথা বলি যে এই রাষ্ট্রের রিসোর্স, আপনি যদি জাপানকে দেখেন, জাপান যখন তাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর কনস্টিটিউশনের সম্ভবত 2 নম্বর জায়গায় তারা লিখলো রিনাউন্সিয়েশন অফ ওয়ার, তারা আর যুদ্ধ করবে না। এর মাধ্যমে 10 বছরের মধ্যে পৃথিবীর বুকে কিন্তু জাপান দেখিয়ে দিয়েছে কাজ করার মাধ্যমে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। আমাদের দেশে যেখানে এত লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ, কর্মক্ষম মানুষ, কিন্তু এই ম্যান পাওয়ারকে কিন্তু সত্যিকার যেটা পাওয়ার বলা হয় তাতে কিন্তু পরিণত করার কোনো চেষ্টা আমার মনে হয় কোনো পর্যায়ে সেটা উদ্যোগ নাই। আমরা বিদেশে যে লোক পাঠাই সেখানে কিন্তু আমরা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমেও পাঠাচ্ছি না। আমাদের দেশেও কিন্তু কর্মমুখী শিক্ষার অবস্থা খুবই খারাপ। সেই অবস্থার মধ্যে যদি অর্থনীতিতে আপনার লক্ষ লক্ষ কোটি টাকা যদি পাচার করে কোনো সরকার, তখন সেই সরকারের ভিতরগত যে জিনিসটা থাকে, একটা আপনি বাহির থেকে একটা খুব আছে না যে আপনি খুব ভালো পোশাক আশাক পরে আছেন, কিন্তু ভিতরে আপনার ক্যান্সার হয়েছে, ভিতরে আপনার বড় কোনো রোগ হয়েছে, তখন সেই লোকটার কিন্তু সাস্টেনেবিলিটি বেশি দিন থাকে না, তার কিন্তু ভিতর থেকে ক্ষয় হয়ে যায়। তো বাংলাদেশ দেখে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশের বাহিরে, আপনি এই যে ফেসিবাদের পরে যে 5ই আগস্টের জুলাই বিপ্লবের পর আপনারা যেটা দেখছেন, সেটা হচ্ছে এত মানুষ বিদেশ চলে গেল। সেই মানুষগুলো কিন্তু ভালো আছে সবাই, আপনারা ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যমে আপনারা দেখছেন, আনন্দ করছে, ফুর্তি করছে। দেশের বাহিরে আপনি আজকে গেলেন, কালকে থেকে আপনার কিন্তু আনন্দ ফুর্তি হচ্ছে। তার মানে আপনার পরিকল্পনার এটাও একটা অংশ ছিল বিগত সরকারের, ফেসিবাদী সরকারের, যে আমাদের পতন হলে আমরা কিভাবে এখান থেকে আমরা যাব। আপনি দেখেন এত মানুষ এই দেশ থেকে কিন্তু চলে গিয়েছে, কিন্তু সেটা কিন্তু এই দেশ থেকেও কিন্তু আমরা কিন্তু আটকাতে পারিনি। সার্বিকভাবে আমার মনে হয় অব্যবস্থাপনাটা যেভাবে রাষ্ট্র তৈরি করেছে সেটাই কন্টিনিউ হচ্ছে। এর বাইরে আমি বেশি কিছু আসলে মানে খুব ভেরি রিসেন্ট আমি প্রত্যাশা করছি, মিসম্যানেজমেন্ট থেকে আমরা বেরোতে পারছি ভেরি রিসেন্ট এটা প্রত্যাশা করার সুযোগ নেই। এবং এই মিসম্যানেজমেন্ট ডে বাই ডে তো এর ডিমেরিটসটা প্রকট হয়ে উঠছে এবং এটিকে আসলে রাষ্ট্রকে অ্যাড্রেস করা অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। যে অ্যাডভোকেট হাসান, আপনার কাছ থেকে আরেকটি বিষয়ে একটু আলোচনা শুনতে চাই। 2012 সালের খবর, সাগররুনি সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যায় সাংবাদিক নেতাদের আলটিমেটাম। এই আলটিমেটাম বছরের পর বছর পেরিয়ে, যুগ পেরিয়ে গেছে, এখনো আলটিমেটাম শেষ হয়নি, কিন্তু বিচারের বাণী নিভৃতেই কাঁপছে। এটা আমার মনে হয়, আমার যতটুকু মনে পড়ে স্মৃতিতে, 130 থেকে 35 বার ইনভেস্টিগেটিং অফিসার তার তদন্ত প্রতিবেদনই এখনো জমা দিতে পারেনি। আসলে এই ঘটনাটা পরবর্তী সময়ে নানাভাবে এই জুলাই বিপ্লবের পর যখন দেখেছি, তখন দেখা যাচ্ছে জুলাই বিপ্লবের পর কিন্তু এটি টপ প্রায়োরিটিতে রাখবার ঘোষণা এসেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনার যখন সর্বোচ্চ জায়গা থেকে যখন কোনো কিছু মুছে ফেলা হয়,
তখন সেই মুছে যাওয়া জিনিসটাকে আপনি রিভাইভ করা অনেক কিন্তু কঠিন। আমি যতটুকু বুঝতে পেরেছি একেবারে তখন এমপি শাওনের মাধ্যমে, যেটা বিভিন্নভাবে এসেছে পরবর্তীতে কথা, নানা রকমের ডকুমেন্টস হয়তো এই সাগর রুনির কাছে ছিল, যেগুলো একেবারে তৎকালীন সময় সামিট গ্রুপের কিছু কারাপশন ছিল, তখন একেবারে শেখ হাসিনা সহ এটার সাথে জড়িত ছিল এমন একটা বিষয় আসছে পরে। জানি না এটা বিচার ব্যবস্থায় কি হবে পরবর্তী সময়। তো এইটা আপনাকে যখন সর্বোচ্চ পর্যায় থেকে মুছে দেওয়া হয়, তখন কিন্তু আপনার এটার বিচারটা করবে দুটো ধরেন যে জিনিস, একটা হচ্ছে আপনার পুলিশ বিভাগ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি যেটা অ্যাপ্লাই করবে। তাহলে এটার তদন্তকারী কর্মকর্তা যেটা তদন্ত করে দিবে ওইটার উপর কিন্তু সেটা কাজ হবে। তা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু যদি মুছে ফেলেন, তখন এটাকে কিন্তু প্রমাণ করা আদালতে অনেক কঠিন, যেখানে আপনার তদন্তকারী কর্মকর্তাই এখনো কিন্তু সে সুনির্দিষ্ট কোনো কিছু লিখে দিতে পারছে না। তো সুতরাং আমার কাছে মনে হয় এটার বিচার অদূর ভবিষ্যতে বা দূরবর্তী ভবিষ্যতেও সুনির্দিষ্টভাবে হবে। আমার কাছে, আমি অন্তত ব্যক্তিগতভাবে আসলে আমি আশা করতে পারি না। জি, হাসান ভাই আপনার কাছ থেকে শুনবো। বাহার ভাই, একই বিষয়ে অদূর বা সুদূর ভবিষ্যতেও এরকম একটি স্পর্শকাতর হত্যার মানে সত্য উদ্ঘাটন হবে না। তিনি হাইকোর্টের একজন আইনজীবী, তিনি এই আশঙ্কা যখন প্রকাশ করেন, আপনি ভবিষ্যৎটা কেমন দেখেন একজন শিক্ষক? হ্যাঁ, আমি মনে করি যে জুলাই আগস্টের এই যে মহা অভ্যুত্থান, ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায়, সেখানে আমরা আশার আলো দেখতে চাই, টানেলে আশার আলোর শেষ পর্যায়ে আমরা যেতে চাই। কারণ এত রক্তের বিনিময়ে এখনো হাজার হাজার জুলাই যোদ্ধারা জীবন যুদ্ধ করে যাচ্ছে, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, হাসপাতালের বেডে তারা কাতরাচ্ছে। আমরা তাদের মুখের দিকে তাকিয়ে যদি আগামী বাংলাদেশটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে না পারি, এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের, এর চেয়ে লজ্জার কিছু থাকবে না। আজকে যে সাগর রুনির প্রসঙ্গটা আপনি আনলেন, আমাদের সমালোচক সম্মানিত আইনজীবী মহোদয় বলেছেন যে অনেকবার এখানে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। তারপরে আমরা ফ্যাসিবাদের সময় আমরা রাষ্ট্রই তার আলামত নষ্ট করে দিয়েছে, কিন্তু আমরা পরিবর্তিত অবস্থায় এই সরকারের শুরুর দিকেই কিন্তু এই সরকার বলেছিলেন যে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এই মামলার নিষ্পত্তি করতে যাচ্ছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো এরকম অজস্র ঘটনা রয়েছে, তাহলে সেগুলোও কি এরকম ম্লান হয়ে যাবে? হয়ে যাওয়া উচিত না। এটা যদি উচিত না তো আমরা সবাই বুঝি, কিন্তু তিনি তো আইন নিয়েই চলেন, আইন তার পেশা, তিনি তো কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। কিন্তু আমরা আশা করি যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন একটি গণতান্ত্রিক সরকার দেশে আসবে, একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসবে, এটি তাদের দায়িত্ব হবে যে দায় থেকে যাবে, দায়ও থেকে যাবে। এবং তাদের দায়িত্ব থেকেই আমি মনে করি এটি শুধু ব্যক্তিগত না, রাষ্ট্রীয় দায়িত্ব থেকেই এটি উচিত হবে যে সাগররুনি সহ এই ধরনের যে সকল হত্যাকাণ্ড হয়েছে, এবং ইলিয়াস আলীর মতো মানুষরা গুম হয়ে যাওয়া, ইলিয়াস আলী, আলম চৌধুরী, এরকম এমপি সাইফুল আলম হিরো, এই যে আমরা যেটা জানতে পারলাম এই যে কদিন আগে, এই যে বিশেষ করে গুম হত্যার ব্যাপারে যে একটি বের হয়েছে, যে সর্বশেষ রিপোর্ট, যার মাধ্যমে 5 জন সাবেক ডিজিএফআইর মহাপরিচালক সহ আরও যারা জড়িত সেনা কর্মকর্তা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নামে এটি জারি হয়েছে। এখন তো অনেক তথ্য বের হচ্ছে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। এই জন্য মিডিয়াকে আমি সাধুবাদ জানাই যে আমাদের গণমাধ্যম কর্মীরা বহু কষ্ট করে এই তথ্যগুলো বের করছেন। আপনি কি নৃশংসভাবে দেখা যায় যে যাদেরকে এই বিগত ফ্যাসিবাদী সরকার এই যে গুম হত্যা করেছে, আপনি নিশ্চয় জানেন যে গুমের সবচেয়ে বড় যে অসুবিধা, ওই পরিবার যে এটির জন্য যে সাফার করে, একজন মানুষ হত্যাকাণ্ড ঘটিত হলে তার ওয়ারিশরা তার যে সহায় সম্পত্তি সেটার অংশ পায়, একটা ডেথ সার্টিফিকেট থাকে, একটা ডেথ সার্টিফিকেট থাকে। কিন্তু আমরা জানি যে একজন মানুষ যদি গুম হয়, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া না যাবে
যে তিনি জীবিত অথবা মৃত। যদি মৃত হয় তাহলে ডেথ সার্টিফিকেট লাগবে, তা না হলে তার ব্যাংকে গচ্ছিত টাকার বা কোনো সম্পত্তি বন্টন অথবা কোনো সম্পত্তি বন্টন করার কোনো সুযোগ নাই। কিন্তু সেই ঘোষণাটি দিতে হবে রাষ্ট্রকে। হ্যাঁ, রাষ্ট্রকে সেই ব্যবস্থা নিতে হবে, কিন্তু এখন পর্যন্ত প্রচলিত আইনে এটা অ্যাডভোকেট সাহেব আরো ভালো বলতে পারবেন। আমি আমার মানে স্বাভাবিক যে জ্ঞান একজন শিক্ষিত মানুষ হিসাবে আমি যেটা জানি সেটা আমি বললাম, এবং আমি জানি এই ধরনের অনেক পরিবার তারা কি মানবেতর জীবনযাপন করছে, তাদের গচ্ছিত সামান্য কিছু টাকা সেটা ওটাতে উত্তোলন করতে পারে না, তাদের সম্পত্তি আছে সেটাকে তারা ভাগ বটরা করে তারা অন্য কোনো কাজে লাগাবে সেটি করতে পারে না। এটিকে চিন্তা করা যায় একটি সভ্য দেশে সভ্য সমাজে এটা কত বড় অমানবিক কাজ। তো আমরা আশা করি যে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। তখন হয়তো এই বিষয়গুলি নিষ্পত্তি হবে। ধন্যবাদ বাহার ভাই। হাসান ভাই, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি। 2014 সালের খবর, পিটিএ হত্যার পর ডিবির বন্দুকযুদ্ধের নাটক। এটাও একই রকম বিষয়। আসলে হচ্ছে কি, আপনি যখন যেমন একটা কথা হয়, যেমন এখন সংসদ বা সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে, সংবিধানের পরিবর্তন বা অন্য কোনো কিছু বিষয়গুলো নিয়ে। আসলে একটা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রের আইন কানুনটা কিভাবে চলবে বা হবে, সেগুলো সারা পৃথিবীর 2-3টো ফর্ম আছে। আমাদের ফর্মটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেটা একটা রিটেন সংবিধান আছে। যে সংবিধানটা মোটামুটিভাবে বড় দাগে যদি বলা যায় তাহলে আমেরিকার সংবিধান, ভারতের সংবিধান, তারপর হচ্ছে বাংলাদেশের সংবিধান। মাঝে গণতান্ত্রিক একটা বড় রাষ্ট্র আছে, সেটা হচ্ছে ব্রিটেন, তাদের সংবিধানটা লিখিত নয়। তো আমাদের সংবিধানটা কিন্তু শুরু হয়েছে ধরেন আমেরিকা থেকে, সেখানে আপনার ধরেন ভারত, তারপরে আমরা। এই যে সংবিধান, এই রাষ্ট্র, এই কেন্দ্রিক যে রাষ্ট্রগুলো আছে তাদের কিন্তু এই ধারাটা কিন্তু একই রকম, কাছাকাছি। তার মধ্যে রাষ্ট্রের আভ্যন্তরীণ কিছু আইন আমি একটু আগেই বলেছি যে এটার কিছু পরিবর্তন হবে, কিন্তু পদ্ধতিটা কিন্তু একই হবে। যেমন এই পদ্ধতিগুলো এসেছে আপনার সে মন্তেস্কুর লেখা যে স্পিরিট অফ লজ, এখান থেকে, যে একটা রাষ্ট্র চলবে হচ্ছে 3টা ট্রিপল স্ট্যান্ডের মাধ্যমে। জুডিশিয়ারি, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, তারা প্রত্যেকে একটা 3টারই 3জন হেড থাকবেন এবং 3টা পৃথকভাবে চলবে, এবং ক্ষমতাটা হবে একটা, এটাকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার। কিন্তু আমাদের যে সেপারেশন অফ পাওয়ারটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ওই সংবিধানের পরে যে আইন কানুনগুলো যেভাবে নিয়োগকর্তা থেকে শুরু করে সব কিছু করা হয়েছে, সেগুলো করা হচ্ছে এমনভাবে যে একজন ব্যক্তির কাছেই যেন সব কিছু থাকে। তো যার কারণে তৎকালীন সময়ে এই যে শেখ হাসিনা ওয়াজেদ, ওনার কাছে যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটাই বন্টন করতেন উনি নানা জায়গায় নানাভাবে। যার কারণে আপনি দেখেছেন যে একজন প্রধান বিচারপতি তিনি বলেছেন যে তাকে ডেকে নেওয়া হয়েছে বঙ্গভবনে এবং সেখানে তাকে ফোর্স করা হয়েছে যেন সে পদত্যাগ করেন। আপনি নিশ্চয়ই জানেন, সিনহা সাহেবের কথা বলছি। এটা হচ্ছে আপনি যখন লাঞ্ছিত করা হয়েছে, আসলে আইনটা যখন সঠিকভাবে চলবে না এবং সেই আইনটা চলা হয় না এই কারণেই যে আমার ক্ষমতাটা আমার কাছেই থাকতে হবে, আমার নিজের কাছে থাকতে হবে। এই ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার জন্য আমাকে যা যা প্রয়োজন এট এনি কস্ট আমি সেটাই করব। এবং এই কারণেই কিন্তু এখন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে সেটা কিন্তু সুপিরিয়র লাইবিলিটি বা সুপিরিয়র রেসপন্সিবিলিটি যেটা বলেন, আন্তর্জাতিক আইনের যে অপরাধ, সে অপরাধের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি বলেন, সুপিরিয়র রেসপন্সিবিলিটি বলেন, ডাইরেক্ট কিন্তু শেখ হাসিনার নির্দেশনাটা স্পষ্ট। তিনিই বলেছেন যে ল্যাথাল ওয়েপন ইউজ করতে হবে, আমি বলে দিয়েছি গুলি করার জন্য। আপনি দেখছেন যে বিভিন্ন জায়গায় যখন হেলিকপ্টার গুলির জন্য সবকিছু বলেছে। তো যার কারণে দেখা যাচ্ছে যে এই যে বিচার ব্যবস্থার যে এই যে বিচারটা যেভাবে সঠিকভাবে হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না। কারণ এই যে 3টে যে শাখা থাকে রাষ্ট্রের, যে প্রধান যেটা 3টা ভাগ, এইটার 3টা কিন্তু একটাই পরিণত হয়েছিল। এবং আমি আগেও কথাটা বলেছি যে শেখ হাসিনা নিজেই নিজেকে সংবিধানে পরিণত করেছিলেন, নিজেই নিজেকে আইনে পরিণত করেছিলেন, এবং তার যে ঘোষণা, শেখ মুজিবুর রহমান যেই কথাটা যেমনভাবে বলতেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে নাকি তিনি বলতেন যে দিস ইজ শেখ মুজিবুর রহমান হু ইজ স্পিকিং, নান ক্যান রেজ ভয়েস এগেনস্ট মি, অর্থাৎ কেউ আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে সেটা সম্ভব না। তো এই ধরনের একটা সংস্কৃতি যখন রাষ্ট্রে থাকে তখন আপনার বন্দুক যুদ্ধে মৃত্যু, মিথ্যা কথাকে সত্যে পরিণত করা, এই জিনিসটাই কিন্তু আপনার এই রাষ্ট্রের সর্বক্ষেত্রেই হয়েছে। আপনার এটা প্রভাব আপনি যদি দেখেন, শিল্প বলেন, সাহিত্য বলেন, আপনার স্বাভাবিক কালচারাল অ্যাক্টিভিটিস বলেন, সব কিছুতেই কিন্তু আপনার ভিতরগত যে সত্যটা
সেই সত্যটা মানুষের জানার কোনো সুযোগ ছিল না। সেটা হচ্ছে বাহিরের যেটা আমাদেরকে দেখানো হতো সেটাই কিন্তু সত্য হিসাবে সবাইকে বুঝতে দেওয়া হতো। এবং দুর্ভাগ্যজনক বিষয় হলো যেটা, সেটা হচ্ছে সব কিছুই করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার নাম করে। এই চেতনার মাধ্যমে এটা সম্ভব, যার কারণে মুক্তিযুদ্ধ সম্পর্কে বা এই শব্দগুলোই একটা তরুণ প্রজন্মের কাছে, যে মুক্তিযুদ্ধ যদি এটা হয়, মুক্তিযুদ্ধ যদি ওটা হয়, তাহলে মুক্তিযুদ্ধ তো আমার প্রয়োজন নেই, এটা তো প্রয়োজন নেই। কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে ঢেকে দিয়ে তার নিজের ক্ষমতাকে কিন্তু সে প্রলম্বিত করার জন্য একটা ফেসিবাদী সরকার হিসেবে সে সবার সাথে দেখা দিয়ে নামটা বলেছে মুক্তিযুদ্ধের। বাহার ভাই, প্রকৃত মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সেই স্পিরিট কি আসলে, এবং সেটি তো অবশ্যই আমাদের কাছে অনেক বেশি আবেগের এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল, হয়নি। সেটি কি ভবিষ্যতে হওয়া সম্ভব? আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদের একটি বিশাল অর্জন, জাতির জন্য এটি একটি গর্বের বিষয়। মহান স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ব্যবহার করে একজন যোদ্ধাও কি এরকম কোনো উদ্দেশ্য নিয়ে কি যুদ্ধে গিয়েছিলেন যে তিনি এই যুদ্ধ হওয়ার পরে তিনি চাকরি পাবেন, তার সন্তানরা চাকরি পাবে, তার নাতিপুতিরা চাকরি পাবে, অথবা তিনি কোনো বিশেষ সুবিধা ভোগ করবেন, অথবা তিনি কি বেঁচে ফিরবেন, এটা কি কোনো নিশ্চয়তা ছিল না। এই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা একই কথা বলতে চাই, যে যারা এই আত্মত্যাগ করেছেন তারা নিঃস্বার্থভাবে জাতির জন্য, এ কারণে কিন্তু আমরা তাদেরকে বলি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আমরা দেখেছি সেই মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধকে ব্যবহার করে বিগত ফ্যাসিবাদী সরকার একটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত, আবার জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে এমন কিছু না হয়, এটি তো অবশ্যই আমরা আশা করব যে সেই জুলাইয়ের মহা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আমরা একটা নতুন বাংলাদেশ সম্ভাবনার, সেই বাংলাদেশ যেন, সেই বাংলাদেশ যেন একটি সুন্দর বাংলাদেশ হয়, সেই বাংলাদেশ উদার গণতান্ত্রিক একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হয়, যেই স্বপ্ন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদেরা দেখেছিলেন। এবং 24 জুলাইদেরও একই স্বপ্ন ছিল, সেই স্বপ্ন নিয়ে সবার স্বপ্নই মানবতার মুক্তি, মানবতার সমৃদ্ধ বাংলাদেশ, জনকল্যাণমূলক একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এবং আমি আশাবাদী যে আমরা ধন্যবাদ, আমরাও আশাবাদী থাকতে চাই বাহার ভাই। ধন্যবাদ অ্যাডভোকেট আবুল হাসান আপনাকেও। প্রিয় দর্শক, 24 ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।